তোর এই ছোট ছোট ব্যাপারগুলো এখন মনে আছে? আরে বাবা, কেন বলতাম? তখন সবাই দেখতে চাইতো, করতে চাইতো, আর আমি আর তুই কাউকে তো না বলতে পারতো না। তারপরে ভালো হাত ঘুরে যখন তোর কাছে বইটা আসতো, সেটা কি তো পড়ার মতো অবস্থায় থাকতো? না না না, ভয়ের কোনো কারণই নেই। আমাদের ভালো বন্ধু, আমি প্রতিদিনেরও তবে থেকেও বিশিষ্ট হয়ে উঠেছে। যখন দেখলাম দিল্লি ও আগামী কয়েক বছরের বাসস্থান, তখনই মনে মনে ঠিক করেছিলাম এইবার আমি ওর সঙ্গে দেখা করবো। চির সখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না। তোমার যত রাগ, ঘৃণা, যত রাগ, যত বিদ্বেষ আমার মুখে সব তুমি এতদিন বাদে আমার উপরে উড়ে দিচ্ছ। কতটুকু জানো রমেশের, কতটুকু জানো তুমি আমার বাবা রমেশের সামনে? কতটুকু জানো মানুষরা, কতটুকু জানে আমার? মনে হলো আমরা মনে হলো যে আচ্ছা আচ্ছা, আমি বলি তুমি শোনা। বলতে বাধ্য হচ্ছে, আপনি এখন আসুন প্লিজ। সরি শারদ, এছাড়া আমার আর কিছু করার ছিল না। তোমার যত রাগ, রেডি ওয়ান টু থ্রি। সরি সায়ন, কি আছে পড়া ছিল না? আমিও করবো, এছাড়া আমার পড়ার কিছু ছিল। অল্পগুচ্ছ রবি ঠাকুরের, সুকান্ত, সুনীল, জীবনানন্দ, এদিকে ঋত্বিক, ওই খাপ ছাড়ানো কয়েকটা বলতে তো আমাদের একটা সিরিজ হলো, এক এক করে সবার সাথে হাতে ধরে পরিচয় করিয়ে দিয়েছিল আমার বাবা। লোককে জানিয়ে নয়, যত দিন গেছে বাবার ছেলের সম্পর্ক গাঢ় হয়েছে। বাবা তখন সত্য পার্টি নির্বাচিত সম্পাদক। পার্টি কংগ্রেস হচ্ছে নর্থ বেঙ্গলে, কলকাতা থেকে বাসে করে যাওয়া হবে, আর শত পরীক্ষা দিয়ে বাড়িতে একা থাকবো, বেড়াতে যাচ্ছি, এই রকম ভাবে বাবা আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন। নতুন খবর কি রে? এই এলাকার সমস্ত মানুষজন, সমস্ত মুখী তো সেই এক, মাঝে মাঝে শুধু ওই রঙের বদল হয় আর কি। এখন জয়দেব সর্দার, আর তখন অন্য কেউ ছিল, তখন উল্টো দিকে কেউ ছিল না, এখনো কেউ নেই। বাবা সব কিছু গুলিয়ে দিতে বসতাম, আপনি সোজাসুজি আসল কথাগুলো বলেন। হ্যাঁ তুই ভেতরে যা। আরে আমরা দুজনে ছোটবেলার তুই বেলার বন্ধু, তুই আমাদের বেটার মতো, তোর সামনে সব কথা বলা যায় না। আবার চিৎকার করে শুরু করলে? একদম তোমাকে শান্ত থাকতে বলেছে না? এইগুলোর আমার কি দরকার ছিল? আমার গিরিট করে মিষ্টি জ্বালানো হচ্ছে যেন আমার খোকার বিয়ে পাকা কথা কইতেছে।
বল দেশের প্রথম বাঙালি রাষ্ট্রপতি। প্রথম না দ্বিতীয় না একশোতম, ওসব হিসেবের মধ্যে আমি নেই বাবা। আমি শুধু জানি তিনি আমার বাবার ছোটবেলার বন্ধু। কিন্তু বাবাকে দেখে একবারও বোঝার উপায় আছে, যেন মনে হচ্ছে বনগা থেকে পিসে মশাই কিংবা ওই বর্ধমান থেকে বাবার মামার বাড়ি কেউ আসছে। এতটুকু টেনশন নেই, নির্লিপ্ত নিরুদ্বেগ একটা মানুষ। এই তো আপনি বাড়িতে আসলে আমার সমস্ত কাজকর্ম সব শিখে গেল। তবে আজ শিখে হচ্ছে না। তা তো বটেই, তা তো বটেই। এই বাড়িতে ঢোকার মুখে যেসব বাধা প্রশ্নের মুখোমুখি হলাম, সে কি প্রশ্ন রে বাবা। শেষে বেশে একদম এই ছবির অ্যালবামটা এই মান্যগণ্য লোকেদের সাথে তুলে ধরতেই মশাই, এই ডাক্তার বাবুটা নিয়ে এসেছে। আমি তো আসবো। কাকাবাবুকে বলে দিয়েছিলাম। বলে দিচ্ছিস মানে কি বলেছিস? আমরা ভলেন্টিয়ার থাকবো। কাকাবাবুকে তো বলে দিয়েছি। কাকাবাবু, আহা, তুমি আমাকে বল, আমাকে বল। আমরা পাড়ার ক্লাব হিসাবে রাষ্ট্রপতি যাতে তোমার বাড়িতে এসে কোনো ক্যাচার না হয়, কোনো ফালতু বাওয়াল না হয়, সেসব দেখার দায়িত্ব আমাদের। পারবে না মানে? দেখো বৌদি, ও প্রতিদা যাবে মাস্টার ছিল, তবে তো নীতিবাদী সাদস্যবান এই শব্দ মাস্টারমশাই আগে করে বেশ ওসব কবে চুটো ঢুকে গেছে। দাদা আমার এখন ছাপোসব গেরস্ত, তো নিজের ভাগ্য জিনিসটা তো সুপারিশ করতে পারবে না। দেখো ঠাকুরজি, এমনিতেই টেনশন আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর যত সময় এগিয়ে আসছে, নিজে তো ফুলবাবু ছিলেন, সেই ছবি দিয়ে গেলেন আর ফেরার নাম বন্ধ করতে। এদিকে একের পর এক আসছে, তুমি তো সবই জানো ঠাকুর। ও দেশের 100 কোটি লোককে ছেড়ে দিয়ে মোহাম্মদ রাষ্ট্রপতি আসছেন কে না কে রাজি মাল্লা তাকে উদ্ধার করতে। আস্তে কথা বলো। আর আমি এমন কোনো কথা বলিনি তোমাকে এমন রিঅ্যাক্ট করতে হবে। এমন ভাবে আবার মানে অন্য কিভাবে রিঅ্যাক্ট করে? তুমি আর কি বুঝে? আমার জায়গায় তুমি থাকলে তখন বুঝতে। আহা, সেই জন্যই তো তোমায় ডেকে পাঠানো। ওখানে এসে গেছে। যাও যাও, সবাইকে ডাকো। যাও যাও। আচ্ছা মঙ্গলা, কেন তুই সাদা সাথে বাইরের পেছনে লাগিস বলতো? আজ আমরা আমাদের জন্য রাখবো মাংসের ঝোল আর ভাত। আজ আমার কত আনন্দের দিন বলতো। তুই এক কাজ কর, তাড়াতাড়ি হাতের কাজটা সেরে বাজার থেকে 500 গ্রাম না 500 না 1 কেজি মাংস নিয়ে আয়। মাংসের ঝোল আর ভাত। মাংসের ঝোল আর ভাত আর এই 5 কেজি বাটার মাংস। উঠে পড়েছিস? আরে এত তাড়াতাড়ি উঠে কেন পড়ি? আরে তো ঘুমোতে পারতিস তো। চোখগুলো বেশ ফোড়া ফোড়া দেখাতো, দেখে মনে হতো যেটা গোলাপ ফুলের পাপড়ি। আচ্ছা মঙ্গলা, তুই থামবি? যা সবার জন্য চায়ের জল চাপা যা। কলেজেও বলতো টিচাররা, আর এরাও বলে আমি নাকি খুব ভালো কবিতা বলতে পারি। সেদিনও আমি এরকম ঘরে বসেই কবিতায় মুখস্থ করছিলাম। সেই সময় সে এলো। কেউ আছেন হোটেলে? কেউ কি আছেন? বলছিলাম এক কাপ চা পাওয়া যাবে? হোটেল থেকে তো ঢুকে পড়েছে। তা হোটেলে কি কি পাওয়া যায়? ভেতরে যেমন একখান বোর্ড আছে, বাইরেও আছে, নজর পড়েনি বুঝি? আসলে প্রাণটা এমন চা চা করছিল, কোনোদিকে লক্ষ্য করে দেখিনি, হোটেল থেকেই ঢুকে পড়েছি। কদিন ধরেই তো দেখছি এগুলিতে গুড়গুড় গুড়গুড় করে বেড়াচ্ছে। বাইরের লোকেদের জন্য নয় ঠিক আছে, কিন্তু অতিথির জন্য তো হতেই পারে। ধরে নিন আমি আপনার অতিথি। আশ্চর্য মানুষ তো আপনি, চেনারি জানারি গায়ে পড়া একটা লোক। আচ্ছা আপনি কে বলুন? প্লিজ করবেন না। এই যেভাবে জানলাটা দাঁড়িয়ে আছে, কিভাবে বাইরের দিকে তাকিয়ে থাকুন। একটা স্কেচ করবো প্লিজ। কি হলো তার আজকে? সমাজ তোরা যে বিক্রি বাবু ঘুরে আলসের একশেষ সব ওই গির্জায় ভিড় জমায়। সে দালে তো তুমিও থাকো সাধু। কি হলো? আবার জটিলি বুঝি আজকে? আর বলিস নি রে,
আজকে যেতে একটু দেরি হয়ে গেছিল, লাইনের একদম শেষ মাথায় গিয়ে দাঁড়িয়েছিলাম। সামনে যেতে যেতে খাবার ফুরিয়ে গেল। চাকরি ভাত হবে না রে। ওরে শালা, তোরে আজকে এমন কেমন খেলাবো না, শালা খাস ভাত করে কানে একদম মারে ভয় দেখাবি না। তুই তো সার্ভেন্ট, চাকর চাকর, তোকে বলবো না। যা যাকে তোর মার্কেট কেটে গান যা। কি করছে? তো ম্যাডাম আমি বলি কি আজকে মিষ্টিটা নামিয়ে না, কিচ্ছু বলতে হবে, সোজা নিচে প্যাকেটটা নিয়ে যাবে। ম্যাডাম এইটা করে ঠিক হচ্ছে না ম্যাডাম, স্যারের না কি ব্যাপারে বাবু? আরে দুটো প্যাকেট রাখতে এসে 2 মিনিটের তো কাজ, একেবারে গল্পে মজে গেছিস। আমি এদিকে হেডকোয়ার্টার থেকে ফোন আসায়, ও সুমিতা শোনো, কি? আরে ভাত খাচ্ছে না কিন্তু। আরে বিষ্ণুপুর থানার ওরা সকালে এত আয়োজন করবে কে জানতো? এই বাবু, হ্যাঁ স্যার, যাওয়ার সময় কিন্তু বডিগার্ড থেকে তেল ভরে নিস। ইয়েস স্যার। লালতিকে মরতে হয়েছিল কারণ বিরসা মনে করেছিল সে তার ভগবানকে নষ্ট করেছে, অপবিত্র করেছে। সাঁওতাল সমাজে যদি একবার কোনো মেয়েটাকে অপবাদ করতে যায়, তবে কখনো বা তাকে এক ঘরে কখনো বা গাছের সঙ্গে বেঁধে রেখে নতুবা ডাইনি বলে পুড়ে। তাহলে চুপ করে থেকে তুমি প্রকারান্তরে মেনে নিচ্ছ যে ওই মহিলা তোমার বিরুদ্ধে যা 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 জেনেছেন তার সবটাই সত্যি। বলো 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 না স্পিকার। আমাদের প্রত্যেকের জীবনে তোর আমার তুই জীবন থেকে দেখবি জানবি যে আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা থাকে, এমন কিছু কথা থাকে যা আমরা আমাদের অতি প্রিয়জনের সঙ্গে শেয়ার করতে পারি না রে। আমার তোর আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু একান্ত গোপন স্মৃতি থাকে যা আমাদের সারা জীবন ধরে যাপন করে যেতে পারবে। ফুলমণি সোরেন। মা 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 দু হাতে ফুল নিয়ে হাজার মতো দাঁড়িয়ে আছে। প্রথমে দরজাটা খোলা আছে দেখে নিলে, আবার আমরা বেল বাজাতে হয় না। ঠিক আছে ঠিক আছে, আস্তে। তোমাদের স্যারের যদি ঘুম ভেঙে যায়, সন্ধ্যাবেলা যে প্ল্যান যা করেছো সব কিন্তু ভেস্তে যাবে। শুদ্ধ রিহার্সেল ফিরেছে। আমি ওটাই করবার চেষ্টা করছিলাম, কিন্তু আমার কোনো কথা না শুনে ক্রমাগত বেলটা বাজিয়ে যাচ্ছিল। আমি একবার ঠেলা মারতে আমার কোনো দোষ নেই। ওরা দুজন স্যারের স্টুডেন্ট, স্যারের আন্ডারে পিএইচডি করছে। ও আমিরুল আর ও শাল। আর শোন, ইনি হচ্ছেন বিজনদা। তোদের স্যার বাবার পরে যদি কাউকে মানে এখনো মানেন, কথা শোনেন, শ্রদ্ধা করেন, তিনি হচ্ছেন এই ইউনিভার্সাল বিজনদা। আপনার সাথেই তো স্যার প্রথম ইন্টারনেট টেস্ট ম্যাচ দেখতে গিয়েছিলেন। আপনার সঙ্গে তো স্যার প্রথম বইমেলায় গিয়েছিলেন। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাতে আপনি তো স্যারের জন্য টিফিন নিয়ে যেতেন, আর সঙ্গে ইয়া বড় একটা ডাব মাস্ট ছিল। হ্যাঁ সব ও তোমাদের স্যার তোমাদের গাইড করার বদলে সারাক্ষণ এইসব গল্প করেন নাকি? এসে ওরা যদি একটু আনন্দ করতে চায় আর আপনাকে সাথে নিতে চায়, কেনই বা আপনি আপত্তি করছেন বলুন তো? বিজনদা বোধহয় এসে গেছে, আমি দেখছি। Happy birthday, my dear Nila Krishnan. Great Papa's boy. তুমি এখানে এভাবে? এগুলো তো আর্টিফিশিয়াল, নকল কোনো কিছু আমি পছন্দ করি না। তোমার তো অজানা থাকার কথা নয়। তাছাড়া এত বছর বাদে এখানে তুমি সারপ্রাইজ। না না রোহিণী, এটাকে বোধহয় সারপ্রাইজ বলে না, সারপ্রাইজ অনলি। ভালোই হলো, আজকে তোর শ্রদ্ধেয় স্যারের সাথে তোর মায়ের আলাপ করিয়ে দিবি। মা প্লিজ প্লিজ ডোন্ট ক্রিয়েট এনি ড্যাম সিন। না আসলে স্যার তো এখনো পুরোপুরি সুস্থ হননি, আর এখনো পুরোপুরি বাবা হওয়ার ট্রমা থেকেও বেরোননি। এইবার নীলাদ্রি সান্যাল বুঝবেন আসল পৃথিবীটা ঠিক কিরকম। তার মানে তোমার কথা অনুযায়ী আমি নিলাম খুব কাছের মানুষ। একসময় তো ছিলেন। আপনারা পূর্ব পরিচিত, খুব সম্ভবত কলেজ থেকে আপনাদের বন্ধুত্ব বিয়ের আগে। সেই সময় থেকে স্যারকে ওই নামে ডেকে অভ্যস্ত। এতদিনের একটা পুরনো অভ্যেস। তুমি কি নিরুর নতুন অভ্যেস? বাবা বসে কাগজ পড়ো, প্লিজ চলে যাও না বাবা। বাবা বাবা প্লিজ চলে যাও না। এবার তোমার হাত ধরলাম।
এবার তোমার পা ছুঁয়েছি, মুখ ফিরিয়ে যেও না, একটু দাঁড়াও, বলো বলো ক্ষমা করোনি, ক্ষমা করোনি। চুপ করে বসে আছো কেন? যাও। আমার খিদে নেই মাই, আমার খিদে নেই। এভাবে কতদিন চলবে তোমার? কতদিন তুমি এভাবে বসে থাকবে? জানি না। আমাকে খেতে দিতে বলে এখানে এসে ভাবিকে কেন এত কথা বলিস তুই? ও তোর হাতে হাতে কাজ করে সব সামলে দিচ্ছি তো নাকি? আরে সুরেশ ভাইয়া, কি আমরা কেউ কেউ এক মুহূর্তের জন্য ভুলতে পেরেছি? সেখানে ভাবি তো থাক না, যদি একটু একা থেকে নিজের সঙ্গে লড়াই করে সামনে উঠতে চায়, দরকার তো নেই কথা বলার। কি হয়েছে? মুখ ভার করে বসে আছে দেখো, আমি কি মরে গেছি নাকি? আরে এইবার তো খুব শিগগিরই ফিরবো। এই বাড়ির একমাত্র ছোট মেয়ের বিয়ে বলে কথা, আমার আদরের বোন লরির বিয়ে। গিয়েই আগাম ছুটির অ্যাপ্লিকেশন দিয়ে রাখবো। তুলে রাজা ভটভটিয়া চেয়েছে, শহর থেকে ডেলিভারি নিয়ে ভটভটিয়া জোরে গ্রামে ঢুকবো। তোর বর একেবারে হিরো হয়ে যাবে, হিরো হয়ে যাবে। মাই, বাবুজি, ভাবি, তুই শাদি কি করছো তুমি? এখন কি এসব কথা বলার সময়? শুরু করলো ভাই, বলো তো কে শুরু করলো? আমি তো বলছি এরকম একটা অবস্থা একদম শাদি করে কোনো মাথায় আসে বলো? মাথায় বাস পড়ার মতো এমন একটা ঘটনা কার মাথায় পড়লো রাজেশ? আমার সাথে একটা কথা না বলে চলে যাবে বাবা? কি কথা বলবো তোর সাথে বলতো? তোর মুখের দিকে তো তাকাতে পারছি না। তাই পালিয়ে যাচ্ছ বুঝি? আমাকে রেহাই দাও, আমার কিছু চাই না। কারো রেহাই নেই, কারো রেহাই নেই। আমি এবারের মুখিয়া, আমি যা বলবো তাই শুনতে হবে সবাই। बाबूजी तुम्हारे কথা আমরা কারো রেহাই নেই। बाबूजी 2 दिन बाद ससुराल चली जाएगी और वहां जाकर ऐसे ही खेलेगी तो तेरी सास तुझे निकाल देगी घर से, याद रहे। ये 2-4 भला बुरा तो हमें भी सुनना पड़ेगा ना। जब कौन सुनेगा? हाँ तेरी बापू। धैर्य हो गई है, धैर्य हो गई है। जा तो जा। क्या हुआ, क्या हुआ? अरे क्या कर रही है तू? बेचारी को दिन रात धमकाती फटकारती रहती है। 2 दिन बाद ससुराल चली जाएगी, तब किसे देखकर रोएगी? हाँ तुम्हारी लाड प्यार नहीं तो इसे बिगाड़ के रखा है। नहीं नहीं, हमारी फुलवा कभी ऐसा नहीं करेगी। अब तुम देख के भी तो अनदेखा करते हो ना हर वक्त। अच्छा अच्छा ठीक है, ला दूंगा। तू जा अंदर और सगुन निकाल कर रख दे। हाँ अब साइड सगुन यही बैठ के विचारना है क्या? जल्दी से पंडित बाबा के यहाँ हो, कहीं ऐसा ना हो कि वो निकल जाए। अरे जाते हैं तनिक ठहरने तो दे। पूजा पाठ करवाना है क्या? नहीं कुछ और काम है। तनिक ठहर तो जाओ। अरे इतना हड़बड़ी का है? अरे चिलम तो अरे नहीं बाद में पीऊंगा। अरे सुनो तो भाई, नहीं राम राम काका। अरे राम राम भाई, कहाँ चले? मजदूरी करने जा रहे हो काका, दिन निकल आया है तो भागे भागे कहाँ चले? पंडित जी के वहाँ जा रहा हूँ। अच्छा, बिटिया की सगुन के लिए साइड विचार। अच्छा अच्छा, बुलावे में हमको ना भूलना। देखूंगा। नहीं नहीं महाराज, थोड़ी जल्दी आ जाते, सब ठीक करके आया हूँ। साहब ये गट्ठर कहाँ रखूं मालिक? क्या? घास लाए। जी महाराज। उधर जा, जल्दी गाय भैंस को सामने डाल दे। তুমি আরে পয়সা দাও না। আরে পয়সা কি এত হলি না জানি বসে আছি। তুই একটা কাজ কর,
এই একটু পরে রাতের খাবার খেয়ে মশারির ভেতর শুয়ে দিয়ে তোর পড়া কর। কি যে বলো না তুমি, এখন তো সবাই রাত 8টা। আরে কাণ্ড দেখো, রাস্তা জুড়ে শুয়ে আছে মামা, রাস্তা জুড়ে শুয়ে আছে মামা, এসে ঘরে যেসো না। হ্যালো, এসব ঠান্ডা মেরে গেলে আমি আর গরম করে দিতে পারবো। আরে মা কি শেষ আসছে দেখো, একেবারে সারা পাড়া উজাড় করে দিলি গো। একেবারে ঘুমোনোর জন্য তাও আবার এক গলা মদ গিলি। এই আলো, তোর ভাইজানের মুখে মাথায় পানির সিটি দে তো। ঠিক আছে ঠিক আছে, হ্যালো, বোতলটা থেকে একটু পানি দে আমার। ঠিক আছে ঠিক আছে। আরাম জানি তো শরীরটা ভালো না। আরে বড় হইছে তো, বুকে হাতে হাতে লাগি, হাতে লাগি। ভুল 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 দাদি, এটা মনে মনে মন করে কথা বলতে পারেনি না। নো নো এরা জিততে জিতে দাম করিয়ে দিয়েছিলি সব করে এমনি করে। তারপর তারপর আমার স্বামীর মধ্যে আল্লাহ মাফ করিয়ে দিলেন। নতুন ঘর দেখছি, এখনো ওয়ারিংও হয়নি সেই রকম। সেই ঘরে হঠাৎ করে আগুন ধরে গেল নাকি ধরানো হলো? চাই না স্যার। কি আমিনা বিবি? দেখো হ্যাঁ, আবার কাঁদে। আমি শান্ত, আমি স্যার, আমি কাল থেকে কেঁদেই চলেছে স্যার। আমাদের সব কিছু নিমেষে শেষ হয়ে গেল স্যার। দাদা, আব্বা, কাল রাত থেকে বাপ থেকে শুরু করে সবাই। দাসগুপ্ত, দাসগুপ্ত, বাড়ির বাইরে থেকে সবাইকে হটাও। তাহলে আমরা পুলিশরা মরছি জ্বালায় আর এরা সব মজা দেখছে। কাঁদলেই কি সবকিছু মাফ হয়ে যাবে? কে কে ওই ঘরটায় আগুন লাগালো? তখন তো নিশুতি রাত নয়, তবে 9টা সাড়ে 9টা। রতিন কোথায় গেলি? রতিন, ওহো, স্পেশাল ভিজিটারের জন্য স্পেশাল ধাক্কা মারে ধুতি বলে বোধহয়। রতিন, ওখান আপনারা সব গেলেন কোথায়? কোথায় আর যাবো? নাড়ু বানাচ্ছিলাম, নারকেল লাড়ু। আপনাদের বাল্য বন্ধু নাকি নারকেল লাড়ু খেতে ভালোবাসে। হ্যাঁ, গল্পে গল্পে কাল রাত্রিতে বলছিলেন মাস্টারমশাই। জানেন এই নারকেল লাড়ুর লোভে অন্যের কাছে নারকেল চুরি করতে পিঠা ওপর হয়। রতিন আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে? বসো। বসি 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 বসি। আসলে কি হয়েছে জানেন তো বউটা, কাল রাত্রিরে ঘুমটা ঠিক ভালো মতো হয়নি, মাঝে মাঝে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর সকালবেলা ঘুরতে ঘুরতে কখন আমি এ বাড়িতে আসবো। কি শুধু আমাদের একই অবস্থা। খুব বড় মাথায় একজন মানুষ আমাদের বাড়িতে আসছে, কিন্তু ভয়ে একটা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না না না, ভয়ের কোনো কারণই নেই। আমাদের বাল্য বন্ধু, আমি রতিন আরও জবে থেকেও বিশিষ্ট হয়ে উঠেছে। আর যখন দেখলাম দিল্লি ও আগামী কয়েক বছরের বাসস্থান, তখনই মনে মনে ঠিক করেছিলাম এইবার আমি ওর সঙ্গে দেখা করবোই। আর জামাই চাকরিতে টিভিতে বলতে হয়, সেই সুযোগটা এসে গেল। দেখাও করে ফেললো। একদম ঠিক তাই। অনেক দিনের কথা, কি বলেন, প্রায় 40 বছর আগেকার। সবই তো ভুলে যাওয়ার কথা, তবুও কপাল ঢুকে একটা চিঠি লিখে দিলাম, সব পুরনো দিনের কথা মনে করে। আমাদেরও অবাক লাগছিল, সবাই বলা বলি করছিলাম এত বিশিষ্ট একজন মানুষ এত ওপরে উঠে গেছে, কিন্তু দেখুন পুরনো পিছনে ফিরে আসা দিনগুলোর কথা ঠিক করে মনে রেখেছে। মানে আমি নিজে ভুলে গেছিলাম এমন সব ঘটনা, সেগুলো সব কত ছোট ছোট ঘটনা আমাকে ডেকে পাঠিয়ে বলি, তারপরে কতজনের খোঁজ নিল। আর দেখুন আমরা দূর থেকে দেখে মানুষ সম্পর্কে একটু উল্টোপাল্টা ধারণা করি। সে জানি রেখেছিলেন বলে না বাড়ি ঠিক আছে না না বৌঠান, আমি উপলক্ষ মাত্র। ওর সঙ্গে কথা বলে আমার মনে হলো ও যেন প্রতিদিনের সঙ্গে দেখা করবার জন্য নিরন্তর একটা খোঁজ চালিয়ে গেছে। আপনি একটু বাড়ি বাড়ি একদম বাইরে নয় বৌঠান, একদম বাইরে, একদম সত্যি কথা যে তাই বলছি। যতক্ষণ আমি ওর সঙ্গে গল্প করছিলাম, কথায় কথায় বারবার ঘুরে ফিরে শুধু প্রতিদিনের কথা।
এখনো সেরকম রোগা ছিটছিট আছে নাকি মোটা হয়েছে, কবে রিটায়ার করেছে, তারপরে এখনো কি সেরকম গাড়ি আর আইডিয়ালিস্ট আছে? অনেকক্ষণ গল্প টল্প করে চা খেয়ে দূরম চা খেয়ে যখন উঠে আসছি তখন প্রতিদিনের ঠিকানাটা চাই, বললো কলকাতায় এলে দেখা করবে। আমি তো কালকে এসে বাড়ি ফেরো হয়েছিলাম, এখানে দাঁড়িয়ে ভাবছি কি করবো, সেই সময় টের পেয়ে তোর বাবাই রাজি। তো কালকে তোমাকে দেখে এমন চিৎকার করে উঠলো না যে ছেলেটা হাত থেকে দুটো গ্লাসটাই পড়ে গেল, বহু বিরক্ত হলো। আরে হবে না মা, কেন পরে দেখা বন্ধ। আর তাছাড়া দেখ বাড়ির বউরা এরকম একটু বিরক্ত হয়। ঠিক তা নয়, মানে আরে ওহো, আরে তুমি বেড়াটা আটকে দিলে নাকি? হ্যাঁ, আরে আমাকে যেতে দাও, নইলে তো আমার সেই ঘুরে যেতে হবে। ঘুরে যেতে হলে যাবি, সবসময় তো শর্টকাট করবি না। এই দেখ করে দিলাম, যা যা। আর তোকে বলে দিচ্ছি এরপর এলে কিন্তু ভুল পথেই আসতে হবে। বেড়াটা যারা ভেঙেছে একবার যদি তাদের ধরতে পারি, এবার কারা তাই তো জানি না। কি করবে তাদের? হ্যাঁ, আর তাছাড়া সেই কবে তৈরি হয়েছে বলো তো? আমার তো বাবা মনেই পড়ে না, হয়তো এমনি এমনি পড়ে গেছে। আমি আসছি গো। হ্যাঁ। ও জেঠু। হ্যাঁ। ও জেঠু, বলে গেল আজকে আমাদের বাড়িতে খাবে গো। এসে থেকে তো সেই শেখ পুরো ছুটছো খেতে। হ্যাঁ, আজকে কিন্তু বাবা তোমাকে আমাদের বাড়িতে খেতে বলেছে, রাগও করছিল। কেন রে, কি বলছিল তোর বাবা? বলছিল রবিদার তো বয়স হয়েছে নাকি, এই বয়সে এত দূর হাঁটা পোষায়, তো বলবি আজকে আমাদের বাড়িতে রাত্রে। আমার কথা তো বললে শুনবেই না। আরে তা নয়, তা নয়, আসলে কি হয়েছে জানিস তো, আসবার পথে আমি কাকিমার বাড়িতে ঢু মারছিলাম। এখন থেকে আমি এখানে থাকবো বলে সঙ্গে সঙ্গে অর্ডার হয়ে গেল। শোনো, যতক্ষণ না তোমার রান্নার লোক পাচ্ছ তুমি কিন্তু রোজ দুবেলা এখানে এসে খেয়ে যাবে। আসলে বুড়ি 80 পেরিয়েছে, কিন্তু এত আসবাড়ি আর আন্তরিক যেন না বলতে পারবো না। আসলে কি হয়েছে জানিস তো, সেই পূর্ব পাকিস্তান থেকে আমরা তো সবজনেই এখানে এসেছিলাম, সেই তখন থেকে। আর তাছাড়া তো খাওয়া পড়েই আছে, বল আমি কি পালিয়ে যাচ্ছি? ঠিক আছে ঠিক আছে, এখন চা খাবে তো? আমি তোর বৌমাকে বলছি। না না না, শোন শোন শোন, চা খাওয়াটা আমার গেছে। গেছে? না সেবার নয়, আসলে তোজো আমার নাতি, তার তো স্কুল থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে যায়, প্রায় 3টে। তখন তার হাত মুখ ধোয়া, জামা কাপড় সারানো, তাকে খাইয়ে শুতে শুতে প্রায় 4টে। আজকালকার বাচ্চাদের তার খেল দেখা হয় না, আর বৌমাও তখন একটু গড়িয়ে দেয়, তখন আর চা খাওয়া আমি তখন বেরিয়ে পড়ি। ইভিনিং ওয়াক, তার জায়গা তল্লাটি দিয়ে ওর যখন বাড়ি ফিরি তখন প্রায় 6:30 7টা। তখন আমিও সেবন করি, চা করি, চা সেবন করি, আর ছেলেটাও তখন ঢের দিক খায়। তখন কিন্তু সে দারুণ একটা মজা হয় জানিস তো, যেই দেখে যে দাদাই চা খাচ্ছে তারও দেখে চা খাওয়া যায়, সে এক ধুরতে পারবার না। ও সবারটাই একই ব্যাপার, ওই যে বলা হয় না ছোটদের চা খেতে নেই, তাতেই যেন। একদম ঠিক, খুব মজা লাগে জানিস। মাঝে মাঝে বৌমার আওয়াজে অবশ্যই ওকে প্লেটে করে চা দিয়েও দিয়ে। আরে দেখ দেখে এসছে। আরে জমবে না, জমবে সময় লাগে নাকি, সব পুরোনো জায়গা। ঠিক বলেছো বাবা, পুরোনো জায়গা তো বটেই। জানো, গাড়িটা নিয়ে বিল্ডিং মোড় থেকে বাঁ দিকে ঘুরতে মনে হলো সময় যেন এখানে একেবারে থমকে দাঁড়িয়ে গেছে, আর কিছু বদলায়নি, সব একরকম। ঠিক ঠিক, একদম ঠিক বলছিস বাবু। কাল আসার পর থেকে আমারও এইরকমই মনে হয়েছে, সবাই নিজের জায়গা, নিজের ঘর বাড়ি, সব নিজের লোকজন। বুঝলাম না বাবা, নিজের জায়গা, নিজের ঘর বাড়ি, নিজের লোক। আচ্ছা বাবা, তাহলে ওই গল্ফ গার্ডেনের ফ্ল্যাট, আমি, আমার বউ, আমার ছেলে, এরা কারা বলো? মাঝে মাঝে এমন ভোঁদার মতো প্রশ্ন করিস না, এরা কারা? আরে বাবা, আমার ছেলে, ছেলের বউ, নাতি। বাবু তুমি খুব ক্লান্ত দেখাচ্ছে না, মানে সারাত্রি ট্রেন জার্নি করে এসে আবার এখানে দৌড়ে আসা। এমন ভাবে বলছো যেন সারা রাত্রি ট্রেন জার্নি করে এসে খুব অন্যায় করে ফেলেছি। না না, তা নয় তা নয়, আসলে এত ধকল তো তোর কোথায় একটা ফোন করে দিতে পারতিস। ও তাই বলো, গত প্রায় 36 ঘন্টায় তোমাকে কেউ ফোন করেনি বলে ধরে বসে আছো, সেটা বেশ কায়দা করে আমাকে শুনিয়ে দিই। এখানে আসার পর নিজের মোবাইল সেটটা অন করে দেখেছিলে যে তার মধ্যে ব্যাটারি চার্জার অবশিষ্ট আছে কিনা? দেখেছিস, এখানে এসে অবধি অন্যদের সাথে কথাবার্তা বলতে বলতে এটা যদি দেখেছিস বাবু, আমি রোজ না রোজ একবার করে মোবাইলটা চার্জে বসাই।
আমিও উল্টে ভাবছি যে দাদু ভাই তো আমাকে একটা ফোন করতে পারতো, বৌমার কথা নয় ছেড়ে ছাড়বে কেন? তোমার কথা ছাড়বে কেন? সে পরের বাড়ি মেয়ে বলে। সেই পরের বাড়ির মেয়েটাই কিন্তু কালকে সারা রাত ভয়ে আতঙ্কে উৎকণ্ঠায় দু চোখের পাতা এক করতে পারে। তবু আমাকে একটা খবর দেয়নি না, নট এ সিঙ্গেল কল। বাইরে আছি, কাজে ব্যস্ত আছি, পাশে ডিস্টার্ব হই। ওই বাচ্চা ছেলেটাকে নিয়ে সারাটা রাত প্রায় স্লিপলেস কাটিয়েছি। এই বাবা আমার খুব ভুল হয়ে গেছে, আমারই একটা ফোন করা উচিত ছিল। এটা যখন করোনি তখন তার ভেবে লাভ নেই। না ওঠো, চলো। হ্যাঁ চলো, সমস্ত কিছু গুছিয়ে নাও, গুছিয়ে দরজা জানলা বন্ধ করে যাও, গাড়িতে গিয়ে বসো। আমি দেখি চট করে একটু কাকার সাথে দেখা করে আসি। কি হলো? তুমি আবার কাগজ দিয়ে গুছিয়ে বসে পড়লে? না মানে কালকে এলাম, আবার আজকে আর চলে যাবো? হ্যাঁ যাবে। কালকে আমাকে মিটিং রিপোর্ট জমা দিতে হবে বাবা, সকালে অফিসে পৌঁছে দেবো। আচ্ছা কেন তুমি বুঝতে চাইছো না বলো তো? বাড়িতে এক ফোঁটা বাজার করা নেই। তোজোকে তো তুমি স্কুল বাসে ছাড়তে যাও প্রত্যেকদিন। হ্যাঁ। কালকের ঘটনাটায় অপর্ণা এতটাই আপসেট হয়েছে যে লজ্জায় বাড়ি বাইরে পর্যন্ত বেরোতে পারে। আজকে সকালবেলায় উঠে ওই পাড়ার মিল্ক বুথ থেকে দুধ আনতে যায়, ফিরে এসে আমাকে পাচনের মতো লিকার চা কিনতে হয়েছে, যেটা আই সিম্পলি হেট। ও তাই বলো? তাড়াতাড়ি তুমি আমাকে নিতে এসেছো এইসব কাজ করবার জন্য? বাবা মাঝে মাঝে তুমি এমন মেলোড্রামাটিক যাত্রা মার্কা কথা বলো না। আচ্ছা এই সমস্ত কাজগুলো তো তুমি করো এবং স্বেচ্ছায় করো। করি, কারণ তুই করিস না বলে। হ্যাঁ করি না, তার কারণ আমি পারি না বাবা, আমি পারি। চেষ্টা কর এবার থেকে আস্তে আস্তে সব পেয়ে। এতদিন যখন পারিনি বলছি কেন, এতদিন যখন করতে দাওনি তখন আর এই বয়সে নতুন। দেখো বাবা, ওই বাজারে গিয়ে ছোলা ঝুলিয়ে সকালবেলায় গিয়ে উচ্ছে বেগুন পটল মূলো এগুলো দাম দাম করে কেনা আমার কোনো ইচ্ছে নেই, আমি পারবো না। ও বৌমা ঠিক একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দেবে। ও তার মানে তুমি আমার কথাটা আমি এতটা দূর থেকে না, কালকে এলাম সকালবেলা আর আজকে হুট করে চলে যাবো? এখানকার লোকেরা কি ভাববে? বাবা এখানকার লোকেদের অত কিছু বলবার ভাববার সময় নেই। আছে আছে বাবু আছে, এখানে হয়তো নেই কিন্তু কলকাতার লোকেরাও কিন্তু কম না। এখানকে থেকে আসার পর তো আছেই, তারপর সেই 3 নম্বর থেকে অরুণদার বউ, আর এখান থেকে যতীনদার মেয়ে জামাই, আর তারপর শেরপুর থেকে থাক। তোমার ওই শেরপুর থেকে কে বা তারা এসেছিল তার জলে জলে লিস্টে আমার কাছে দিতে হবে। বাবা এবার ওঠো তো প্লিজ, প্লিজ ওঠো। বাবা বাবা কেন তুমি বুঝতে চাইছো না বলো তো? এই সমস্ত সংসার টংসারের ব্যাপার আমি একেবারে টোটাল মেস। ওই বাজারে গিয়ে কি কিনতে হবে না কিনতে হবে বাবা আমার সমস্ত কিছু ব্ল্যাঙ্ক হয়ে যায়। বাবু এদিকে শোন, তখন থেকে শুধু আমি করছি। ওই একবার তো বললি না যে বাবা কাল তুমি কাউকে না জানিয়ে যেভাবে চলে এসেছো কেন, কি হয়েছে আমাকে বলো। বাবা দেখো কোনটা আগে কোনটা পরে ওই সমস্ত ভাবনা চিন্তা করে কথা বলা আমার আসে না বাবা, আমি পারি না। ছেলেবেলা থেকে অ্যাটলিস্ট জয়েন্টের চান্স পাওয়ার আগে পর্যন্ত তো আমাকে আগলে রেখেছিল, আগলে কারোর সাথে মিশতে দাওনি, খেলতেও দাওনি তেমন করে। ইভেন সিচুয়েশনে পড়লে না হয়ে বুঝতে পারতাম, শিখতেও পারতাম। আর যার ফলে সেই ছেলেবেলা থেকে সারাক্ষণ নির্ভরশীল ছিলাম আজ এখনো পর্যন্ত। হ্যাঁ আমার উপর? ইয়েস। তুমি হাসছো কেন? তুমি দেখবে কেন? তুমি কোনোদিন টের পাওনি? একটা বাচ্চা ছেলে 7-8 বছর বয়স, স্কুল থেকে ফেরার পর সারাটা বিকেল বেলা এই জানলাটার গড়া ধরে দাঁড়িয়ে থাকতো এখানটা, যতক্ষণ তুমি কাজ থেকে ফিরে আসো। সে তো তোর জন্য কি টিফিন আনি তার জন্য। ও তুমি এতদিন ধরে তাই ভেবে এসেছো? হ্যাঁ। আর স্কুলে যাওয়ার সময় ওই ছোট কাকার ছেলে রাজেন, ওই বাসু, এদের মায়েরা এদেরকে তৈরি করে দিত। আর আমার বেলা তো কেউ নেই না। হয় আমি যেমন তেমন করে নিজে অথবা পিসি ঠাম্মা এদের কাছে। তবুও তো এখনো স্বাবলম্বী হলি না। এখনো অফিস যাওয়ার আগে বৌমার খাটের উপর তোর টাই, তোর রুমাল, তোর মোজা সব পর গুছিয়ে রাখ। বাবা তাতে আমার সুবিধে হয়, বুঝতে গেলেই আমি খাবার ওয়ার্ডরোব সমস্ত লন্ডভন্ড করে ফেলি। তাই অপর্ণাই আমাকে বলেছে যে অফিস যাওয়ার আগে যেন আমি বাবা তাতে যে বৌমার দেয়াল অবস্থা হয় সেটা একবার ভেবে দেখছি। একে তোজো তাকে তৈরি করাই তো স্কুলের জন্য একটা ভীষণ ব্যাপার, তারপর তুই তোর ব্যাপার দিয়ে সে একটা জানোই তো আমার কনস্টিটিউশনের ভাব সেই ছোটবেলা সব উল্টা পর্যন্ত ভুলে বৌমাদের হাতে বাবা কি হচ্ছে কি আমার
ওই সকালবেলা বাথরুমে দেরি হয়ে যায়, তারপরে সেখান থেকে বেরিয়ে এসে কে কতটা নাজেহাল হচ্ছে আমার ভেবে দেখার সময় থাকে না বাবা। আরে তা ভাববি কেন, তা ভাববি কেন? সারা জীবন তো নিজের কথাই ভেবে গেলি। স্বার্থপর কথা। স্বার্থপর? তুমি যদি তাই ভেবে থাকো তাহলে তাহলে, কিন্তু কার জন্য স্বার্থপর হয়েছে বলতো? এই তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। মানে? মানে আবার কি? মানে মানে তুমি তো আমাকে জেনে বুঝে কখনো, দেখো বাবা, আমি যেন কখন নিজের অজান্তেই এসব কি বলছিস? তেমন বলছি না বাবা, একদম আমি তেমন বলছি না। অফিস থেকে ফেরার সময় রোজই তুমি আমার জন্য কিছু না কিছু খাবার জিনিস নিয়ে আসতে, রোজ রোজ, কোনোদিন ভুল হতো না। আর এসে এই জানলাটা দিয়ে হাত বাড়িয়ে আমাকে দিয়ে বলতে, ঘরে বসে খেয়ে তারপরে বেরিয়ে। বাবু বাবু, তখন বাড়িতে আরো অনেক বাচ্চা কাচ্চা, সবার জন্য রোজ রোজ খাবার আনা তো আমার পক্ষে সম্ভব ছিল না। শারদীয় কিশোর পত্রিকা তুমি আমার জন্য নিয়ে আসতে, মনে আছে? নিয়ে আসতাম, কিন্তু লুকিয়ে লুকিয়ে। বই পড়তে খুব ভালোবাসতাম, বইটা হাতে দিয়ে মাথায় হাত বুলিয়ে বলতে, এই অভ্যেসটা একেবারে মায়ের মতো পেয়েছিস। আর তারপরে ফিস করে বলতে, কাউকে দেখাবে না কিন্তু। তোর এই ছোট ছোট ব্যাপারগুলো এখনো মনে আছে? আরে বাবা, কেন বলতাম? তখন সবাই দেখতে চাইতো, পড়তে চাইতো, আর আমি আর তুই কাউকে তো না বলতে পারতো না। তারপরে ভালো হাত ঘুরে যখন তোর কাছে বইটা আসতো, সেটা কি তো পড়বার মতো অবস্থায় থাকতো? তবুও বাবা, তবুও আমি তো শেয়ার করাটা শিখতাম, জানতাম। এখন আমার রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে স্বার্থপরতা। শুধু তোমাকে পারি না, ইচ্ছে না থাকলেও, আর ইচ্ছে তো ছিল না, তবু তো আমাকে শেয়ার করতে হয়েছে তোমার। বাবু, মাথায় একটু জল দিবি? না মানে কাল সারা ট্রেন জার্নি করে এসে আবার এত দূর ছুটে আসা, মাথা করে তখন তো আমরা দুজনে মিলে গল্প করতাম। তাছাড়া ও আমার থেকে অনেক ছোট, প্রায় 12 বছরের। এলে মেলে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা। তারপর তোর মাস্টারমশাই চলে গেলে মোরে ছে